নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন ওয়েক আপ উইথ কেডি আর আমি কৃষ্ণেন্দু। আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি একটা নতুন ভিডিও। আমাদের আগের ভিডিওগুলোতে এত ভালোবাসা দেওয়ার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ এবং ভালোবাসা জানাই ওয়েক আপ উইথ কেডির পুরো টিমের তরফ থেকে। আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা খুব গুরুত্বপূর্ণ একটা অধ্যায় ভারতবর্ষের ইতিহাস এবং নেতাজি সুভাষচন্দ্র বোসের নিজস্ব জীবনের ক্ষেত্রেও। অনেকেই ভারতবর্ষের ইতিহাস বলতে গিয়ে বারবারই বলে থাকেন যে নেতাজি সুভাষচন্দ্র বোস হয়তো কংগ্রেস ছেড়ে না গেলে জীবনে আরো অনেক বেশি অ্যাচিভ করতে পারতেন। অনেকেই বলে থাকেন যে শুধুমাত্র মতভেদের পার্থক্যের জন্য নেতাজি সুভাষচন্দ্র বোস হয়তো সেই সময় কংগ্রেস ছেড়ে না গেলেও পারতেন। কিন্তু শুধুমাত্র কি মতভেদের পার্থক্যের জন্যই তিনি বাধ্য হয়েছিলেন কংগ্রেস থেকে রিজাইন করতে, নাকি সেই সময় ছিল অন্য আরো কোনো কারণ? চলুন আজকের এই ভিডিওতে সেই উত্তর খোঁজারই চেষ্টা করব। যারা যারা আমাদের চ্যানেলটি প্রথমবার দেখছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর যারা আমাদের চ্যানেলটা অনেকদিন ধরে দেখছেন তারা একটা লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই প্রিয়জনের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না। চলুন দেরি না করে আজকের মূল বিষয়ে ফেরা যাক। ইউটিউবে মিলিয়ন বিলিয়ন ভিউজ এবং সাবস্ক্রাইবার থাকা বিভিন্ন চ্যানেল বারবার এটা দাবি করে যে নেতাজি সুভাষচন্দ্র বোস, গান্ধী এবং নেহরুর সঙ্গে শুধুমাত্র মতের পার্থক্য ছিল, কিন্তু তাদের প্রত্যেকের প্রতি ছিল অগাধ সম্মান এবং ভালোবাসা। কিন্তু আদৌ কি তাই? এই সম্মান এবং ভালোবাসাটা কি দুদিক থেকে ছিল, না শুধুমাত্র নেতাজি সুভাষচন্দ্র বোসের দিক থেকে ছিল? তারও একটা ধারণা দেওয়ার চেষ্টা করব আজকের এই ভিডিওতে। দেখুন, আমি অথবা ওয়েক আপ উইথ কেডি পুরো টিম, আমাদের এজেন্ডা হচ্ছে ইতিহাসকে কোনো রকম ভাবে ট্যাম্পার না করে ইতিহাস ঠিক যেটা সেটাই আপনাদের সামনে তুলে ধরা। এবার কোনটা ঠিক কোনটা ভুল, কে ঠিক কে ভুল, এই বিবেচনা করার দায়ভার আপনাদের। কিন্তু ইতিহাসকে ট্যাম্পার করে সেই ইতিহাস যদি কারোর সামনে তুলে আনা হয়, তাহলে সেই ইতিহাস যে দেখবে বা জানবে তার মনে কিন্তু একটা বিরূপ অথবা ভুল ধারণা সবসময় জন্মায়। ওয়েক আপ উইথ কেডি ইতিহাসকে কখনোই ট্যাম্পার করার চেষ্টা করে না, আর তাই জন্যই বোধহয় আপনাদের এত ভালোবাসা আমরা পেয়ে থাকি। আমাদের ভারতবর্ষের ইতিহাস লিখতে গিয়ে সেই ইতিহাস বোধহয় বারবারই ক্ষমতাবানেরাই লিখেছেন, আর তার জন্য সত্যি অনেক সময় চাপা থেকে গেছে। কিন্তু আজকের দিন, আজকের যে সমাজ, সেটা কিন্তু একদমই আলাদা। আমাদের মতো তরুণ প্রজন্ম এবং আগামী তরুণ প্রজন্মরা সব সময় চেষ্টা করছে সেই ইতিহাসকে তুলে ধরে, সেই ইতিহাসকে সবার সামনে নিয়ে আসতে যা এতদিন ধরে চাপা পড়েছিল। এবং ওয়েক আপ উইথ কেডি কিন্তু সেই ইতিহাস এক এক করে আপনাদের সামনে তুলে এনে আপনাদের সামনে হাজির করবে। তারপরে নয় আপনারা বিচার করবেন কে ঠিক কে ভুল, কে ভালো অথবা কে মন্দ। নেতাজি সুভাষচন্দ্র বোসের কংগ্রেস থেকে রিজাইন করার যে সিদ্ধান্ত, সেটা নিয়ে যারা টিপ্পণী করেন অথবা যারা ক্রিটিসাইজ করে থাকে তারা হয়তো ত্রিপুরী কংগ্রেসে যে ঘটনাটি ঘটেছিল সেটা পড়ে কখনো দেখেননি। আজকে সেই ঘটনাটাই আপনাদের সামনে তুলে ধরব। 1939 সালে সুভাষচন্দ্র বোস জাতীয় কংগ্রেসের প্রেসিডেন্ট পদে বিপুল ভোটে জয়লাভ করেন এবং প্রেসিডেন্ট পদে নিযুক্ত হন। এই নির্বাচনে সুভাষচন্দ্র বোসের প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন গান্ধীজির মনোনীত প্রার্থী ডক্টর পট্টাভি সীতারামাইয়া। সুভাষচন্দ্র বোসের জনপ্রিয়তার কাছে সেই মানুষটি হার মেনেছিলেন। বিপুল ভোটে সুভাষচন্দ্র বোস কংগ্রেসের প্রেসিডেন্ট পদে জয়ী হয়ে এসেছিলেন। কিন্তু সুভাষের এই জয় গান্ধীজি প্রমুখ কংগ্রেসের নেতৃবৃন্দ ভালোভাবে গ্রহণ করেননি। পট্টাভি সীতারামাইয়ার এই পরাজয় গান্ধীজি নিজের পরাজয়ের সঙ্গে তুলনা করেছিলেন। ইতিহাসের আরও গভীরে গেলে জানা যায় যে ত্রিপুরী অধিবেশনের সভাপতি হিসাবে গান্ধীজির প্রথম পছন্দ ছিল আব্দুল কালাম আজাদ। কারণটা ছিল তার ধর্ম। গান্ধীজি মনে করতেন যে কংগ্রেসের প্রেসিডেন্ট পদে যদি কোনো মুসলিম মানুষকে প্রেসিডেন্ট করা যায় তাহলে কিন্তু মুসলিম সমাজের মধ্যে কংগ্রেসের গ্রহণযোগ্যতা অনেকটাই বাড়বে। কিন্তু মৌলানা আবুল কালাম আজাদ এবং সুভাষচন্দ্র বোস দুজনেই ছিলেন কলকাতা থেকে, এবং মৌলানা আবুল কালাম আজাদ জানতেন সুভাষচন্দ্র বোসের জনপ্রিয়তা এবং মানুষের কাছে তার গ্রহণযোগ্যতা। ঠিক সেই কারণেই হয়তো তিনি তার নাম এই প্রতিদ্বন্দ্বিতার লিস্ট থেকে প্রত্যাহার করে নিয়েছিলেন। এই ঘটনায় গান্ধীজি নেহেরুকে উদ্দেশ্য করে একটি চিঠিতে লিখেছিলেন যে মৌলানা সাহেব নিজের মাথায় কাটার মুকুট নিতে চায় না। উনি এও বলেছিলেন যে নেহেরু যদি চায় তাহলে সে কিন্তু সুভাষচন্দ্র বোসের এগেনস্টে প্রতিদ্বন্দ্বিতা করতে পারে, আর যদি তা না হয় তাহলে পট্টাভি সীতারামাইয়া হচ্ছে তার একমাত্র চয়েস। কিন্তু এই ক্ষেত্রে জওহরলাল নেহেরুও কিন্তু সুভাষচন্দ্র বোসের এগেনস্টে সেই ভোটে দাঁড়াতে রাজি হননি। অনিচ্ছার সত্ত্বেও পট্টাভি সীতারামাইয়াকে ভোটে দাঁড় করানো হয়। সুভাষের দ্বিতীয়বার রাষ্ট্রপতি হওয়ার ইচ্ছা প্রকাশের সিদ্ধান্তে রবীন্দ্রনাথ ঠাকুরের সমর্থন জানিয়েছিলেন। এই পদে একজন আধুনিকবাদী মানুষ থাকুক, এটাই তিনি চেয়েছিলেন। ঠাকুর গান্ধীজিকে লিখেছিলেন যে সুভাষচন্দ্রকে দ্বিতীয় মেয়র করে দেওয়া উচিত। উত্তরে গান্ধীজি যা বলেছিলেন তা শুনলে আপনি চমকে উঠবেন। সুভাষ needed to be free from the presidential work if he was to rid Bengal of corruption. এবার আসা যাক ত্রিপুরী কংগ্রেসের কথায়।
1939 খ্রিস্টাব্দে এই ত্রিপুরী কংগ্রেসে নেতাজি সুভাষচন্দ্র বোসকে কিভাবে অপমান করা হয়েছিল তা ভাবলেও বা তা জানলেও আপনি অবাক হয়ে যাবেন। অসুস্থ এবং শয্যাশায়ী সুভাষচন্দ্র বোস সেই সময় বারবার এই অধিবেশন স্থগিতের আহ্বান জানিয়েছিলেন অথবা অনুরোধ জানিয়েছিলেন, কিন্তু সেই সময় গান্ধীজির মদতপৃষ্ট কংগ্রেসের মানুষ এই স্থগিতের যে অনুরোধ তা একেবারেই স্বীকার করেননি। তারা এমনকি এটাও মানতে চাননি যে নেতাজি সুভাষচন্দ্র বোস আসলেই অসুস্থ। গান্ধীজির মদতপুষ্ট কংগ্রেসের সদস্যগণ সেই দিন সুভাষচন্দ্র বোসের যেরূপ বিরুদ্ধচারণ করেছিল, কংগ্রেসের ইতিহাসের পাতায় তা আজীবনকাল একটা দগদগে ঘায়ের মতো রয়ে যাবে। এমনকি সুভাষচন্দ্র বোসের যে অসুস্থতা সেটাকেও তারা মেনে নিতে চাননি, এমনকি ডাক্তারের পরামর্শ পর্যন্ত তারা হাওয়ায় উড়িয়ে দিয়েছিলেন। এবং অনেকেই বলেছিলেন যে নেতাজি সুভাষচন্দ্র বোস হয়তো জ্বরের নাটক করছেন, তিনি বগলের রসুন চেপে জ্বরের ভান করছেন যাতে কোনো রকমভাবে এই অধিবেশনকে তিনি কাটিয়ে যেতে পারেন। কিন্তু নেতাজি সুভাষচন্দ্র বোস ছিলেন একদমই আলাদা ধরনের মানুষ। তিনি তার কর্মের প্রতি ছিলেন নিষ্ঠাবান এবং সৎ একজন মানুষ। তাই জন্য এত বাধা বিপত্তি এবং শারীরিক অসুস্থতা, ডাক্তারদের বারণ থাকার সত্ত্বেও তিনি কিন্তু সেই দিন পৌঁছে গেছিলেন ত্রিপুরী অধিবেশনে। কলকাতা থেকে তিনি ট্রেনে করে জব্বলপুর অব্দি গেছিলেন, তারপরে স্ট্রেচারে করে এবং অ্যাম্বুলেন্সের সাহায্যে তাকে পৌঁছে দেওয়া হয়েছিল সেই জায়গাটিতে যেখানে অধিবেশন হচ্ছিল। তার সঙ্গে ছিলেন তার ভাই সুনীল বোস, এছাড়াও ছিলেন তার ভাইজি ইলা বোস, যিনি পেশায় একজন নার্স ছিলেন। এবার আপনাদের সামনে তুলে ধরবো একটা ভিডিও যেখানে আপনি নিজেই দেখলে বুঝতে পারবেন যে সেদিন সুভাষ, আমাদের বাংলার সুভাষচন্দ্র, কতটা অসুস্থ ছিলেন। इतना अपार जनता कुर्सी पर लिए हुए विषय समिति के पंडाल के अंदर ले जा रहे हैं। सेवा, लगन, आदर्श एक ही दृश्य में। पंडाल के अंदर राष्ट्रपति के आते ही लोग उनका दर्शन करने के लिए खड़े होने लगते हैं। स्वयं सेवकगण से बैठने की प्रार्थना कर रहे हैं। अब दर्शन कीजिए राष्ट्रपति का। 102 डिग्री बुखार है इस समय, लेकिन कर्तव्य, दृढ़ता, चिरजीवी हो कर्तव्य परायण। आचार्य कृपलानी, अब दर्शन कीजिए। वीर जननी माता पुत्र को आशीर्वाद दे रही है। राष्ट्रपति सरदार वल्लभ भाई पटेल से मंच पर बैठने का अनुरोध कर रहे हैं। राष्ट्रपति के अनुरोध करने पर सरदार वल्लभ भाई पटेल, मौलाना अबुल कलाम आजाद, भूला भाई देसाई, आचार्य कृपलानी, डॉक्टर पट्टाभी সভায় গিয়ে তিনি যখন পৌঁছলেন তখন তার জ্বর 102 ডিগ্রি। ত্রিপুরী অধিবেশনের সভায় তিনি যখন গিয়ে পৌঁছলেন তখন তার জ্বরের মাত্রা 102 ডিগ্রি। আপনারা দেখতেই পেলেন এক্ষুনি এই ভিডিওটার মাধ্যমে। কিন্তু সেই সময় তার এইটুকুনি ক্ষমতা ছিল না যে তিনি তার নিজের বক্তব্য পড়ে শোনান। তাই জন্য তার হয়ে তার বক্তব্য পেশ করেছিলেন শরৎ বোস। আসুন সেই বক্তব্যেরই কিছু খুব গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের সামনে তুলে ধরি। বন্ধুগণ, কংগ্রেসের বর্তমান অবস্থা মেঘাচ্ছন্ন। কংগ্রেসের মধ্যে নানা বিভেদের সৃষ্টি হয়েছে। সেই জন্য আমাদের বহু বন্ধু নিস্তেজ ও নিরুৎসাহ হইয়া পড়িয়াছে। কিন্তু আমি অত্যন্ত আশাবাদী যে মেঘ আজ দেখা দিয়েছে তাহা শীঘ্রই অপসারিত হইবে। দেশবাসীর দেশপ্রেমের উপর আমার প্রবল বিশ্বাস আছে। আমি এ বিষয়ে নিশ্চিত যে অচিরে আমরা বর্তমান বাধাবিঘ্ন কাটাইয়া উঠিতে পারিব এবং আমাদের দলসমূহের মধ্যে ঐক্য প্রতিষ্ঠিত করিতে সক্ষম হইব। স্বরাজ লাভের জন্য যে আমাদিগের চূড়ান্তভাবে অগ্রসর হইয়া যুক্তিসঙ্গত তাহা আমি পূর্বেই উল্লেখ করিয়াছি। এখন আমাদের স্বদেশের রাজনীতির আলোচনা করা যাক। আমার শরীর অসুস্থ বলিয়া আমি কয়েকটি জরুরি সমস্যার সমাধান মাত্র উল্লেখ করিব। গত কিছুদিন যাবৎ আমি বোধ করিয়াছি যে এখানে আমাদের স্বরাজের দাবি উত্থান করিয়া ব্রিটিশ গভর্নমেন্টকে চরম পত্র দেওয়াই এখন আমাদের কর্তব্য। ইউরোপে শান্তি স্থাপিত হইবার আশায় যদি কয়েক বৎসর যুক্তরাষ্ট্র প্রবর্তন স্থগিত রাখা হয় তবে আমরা কি করিব, উহাই এখন সমস্যা। বন্ধুগণ, আজ কংগ্রেসের ভিতরে কলহের মেঘ দেখা দিয়াছে। এই কারণেই আমাদের বহু বন্ধু নিরুৎসাহ বোধ করিতেছেন। কিন্তু আমি কিছুতেই নিরাশ হই না। আমাদের দেশবাসীর স্বদেশপ্রেমে আমার বিশ্বাস আছে। আমার দৃঢ় ধারণা অচিরেই আমরা এই সংকট হইতে মুক্ত হইতে পারি এবং আমাদের মধ্যে পুনরায় ওই ঐক্য প্রতিষ্ঠিত হইবে। বন্দে মাতারাম। নেতাজি সুভাষচন্দ্র বোসের এই প্রস্তাব কিন্তু অনেকেই মেনে নেননি, কিন্তু সেদিনও এমন অনেক মানুষ ছিলেন যারা সুভাষচন্দ্র বোসের এই প্রস্তাবে রাজি ছিলেন।
কিন্তু দুঃখের বিষয় সেদিন সুভাষচন্দ্র বোসের এই প্রস্তাবকে মেনে নেওয়া হয়নি। এমনকি কংগ্রেসের ওয়ার্কিং কমিটি গঠনের দায়িত্বও কিন্তু কংগ্রেসের নিয়ম অনুযায়ী ছিল কংগ্রেসের প্রেসিডেন্টের হাতে, কিন্তু সেই দিন জোরপূর্বক নেতাজি সুভাষচন্দ্রের হাত থেকে সেই অধিকার পর্যন্ত ছিনিয়ে নেওয়া হয় এবং সেই বিলটাও কিন্তু সেদিনই পাস করানো হয়, যা কুখ্যাত পান প্রস্তাব নামেই পরিচিত। কি ছিল এই প্রস্তাবে আসুন জেনে নেওয়া যাক। এই প্রস্তাবে বলা হয়েছিল যে আসন্ন ওয়ার্কিং কমিটি কিভাবে গঠিত হবে। পন প্রস্তাব অনুযায়ী সভাপতি নিজে নিজে তা ঠিক করতে পারবেন না, কিন্তু কংগ্রেসের নিয়ম অনুযায়ী ছিল এটাই যে কংগ্রেসের প্রেসিডেন্টই কিন্তু এই কমিটি গঠন করবে, কিন্তু তা সেদিন হয়নি। আসলে এই বিল পাশ করার পেছনে যে কারণটি ছিল তা হচ্ছে গান্ধীজির ইচ্ছানুসারে সভাপতি তার ওয়ার্কিং কমিটি তৈরি করবেন, অর্থাৎ নির্বাচিত সভাপতি নয়। আসল কথাটি হচ্ছে গান্ধীজির ইচ্ছে। এই অদ্ভুত ব্যাপারটি মানে বোঝাতে লেনিন, মুসোলিনি, হিটলারের সঙ্গেও গান্ধীজিকে তুলনা করা হয়েছিল। এছাড়াও প্রস্তাবে এমনটাও বলা হয়েছিল যে সুভাষের ভরসায় কংগ্রেসকে অর্পণ করার অর্থ হলো ফুটো নৌকা নিয়ে নর্দমা পার হওয়ার মতো। मंच पर जा रहे हैं और मैं आपको यह भी कह देता कि महात्मा जी मुझे पूरा देता, जब तक आप साफ साफ नहीं कहेंगे तो इस बात में शिरकत नहीं करेंगे। उन्होंने अपने बयान में कहा था, सुभाष बाबू इंस्टेड ऑफ बीइंग प्रेसिडेंट ऑन द सफरेंस ऑफ दोज whom he calls righteous, he is now president elected in the contested election. This enables him to choose a homogeneous cabinet and enforce program without let or hindrance. महात्मा जी का तो इसमें था कि सुभाष बाबू अपने ही तरफ से होमोजीनियस कैबिनेट बनाने और लोग जो वर्किंग कमेटी के हैं वो इससे बतर्क हो जाए, मगर हम तो नहीं चाहते हैं इसे। हम तो चाहते हैं कि इस तरह से इसलिए आप चाहते हैं कि मांझी को अपने प्रस्ताव के द्वारा मजबूर करना, और जब तक आप सात लड्डू के जरिए उनको मजबूर नहीं करेंगे तब तक आप यह आशा नहीं कर सकते हैं कि वह इस मशवरे में भी सही होंगे। কংগ্রেসের এক সদস্য এই প্রস্তাবের পক্ষে বলতে গিয়ে এই কথাও বলেছিলেন যে সুভাষের হাতে ওয়ার্কিং কমিটির ভার ছেড়ে দেওয়া মানে হচ্ছে ফুটো নৌকা নিয়ে নর্দমার মধ্যে দিয়ে পার হয়ে যাওয়ার মতো। ভাবুন তো কতটা অপমানজনক কথা সেদিন অসুস্থ সুভাষচন্দ্রের উদ্দেশ্য করে বলা হয়েছিল। কিন্তু সুভাষচন্দ্র বোস কিন্তু এর পরে অনেকটা ধৈর্য দেখিয়েছিলেন, তারপরেও কিন্তু তিনি রিজাইন করতে চাননি। বহু কথাবার্তা, বহু আলাপচারিতা হয়েছিল তার গান্ধীজির সঙ্গে এবং অন্যান্য আরও কংগ্রেসের বৃহৎ নেতৃত্বের সঙ্গে। তার মধ্যে ছিলেন জওহরলাল নেহেরু, সর্দার বল্লভভাই প্যাটেল, কিন্তু অবশেষে কোনো সুরাহাই বের হয়ে আসেনি। পরবর্তীকালে নেতাজি সুভাষচন্দ্র বোসকে আমরা দেখতে পাই কংগ্রেস থেকে রিজাইন করে তিনি নিজের দল ফরওয়ার্ড ব্লক চালু করেছিলেন অথবা ফরওয়ার্ড ব্লকের প্রতিষ্ঠা করেছিলেন। কিন্তু সেদিন সুভাষচন্দ্র বোসকে, অসুস্থ সুভাষচন্দ্র বোসকে এতটা বিরোধিতা করার কি দরকার ছিল তা জানা যায় না। কিন্তু আর একটা মজার বিষয় যেটা দিয়ে আজকের ভিডিওটা শেষ করব, যে গান্ধীজি কিন্তু এই সভায় নিজে উপস্থিত ছিলেন না। তিনি সেদিন রাজকোটে ছিলেন একটা ছোট্ট কোনো সমস্যা মীমাংসা করতে, তিনি সেইখানে সেদিন গিয়েছিলেন। এই পণ প্রস্তাবের পক্ষে তিনি টেলিফোনে কিন্তু নিজের যে রায় বা মতামত সেটা জানিয়েছিলেন এবং পণ প্রস্তাবের পক্ষেই তিনি তার ভোট দিয়েছিলেন। ডক্টর পট্টবী সীতারামাইয়ার হার তিনি যেমন একটা ইগো ইস্যু হিসাবে মেনে নিয়েছিলেন, ঠিক সেই কারণেই কি তিনি নেতাজির উপর এতটা রাগ উগলে দিয়েছিলেন যে পুরো কংগ্রেসের একটা বৃহৎ অংশ সেদিন নেতাজির বিরোধিতা করতে বাধ্য হয়েছিল অথবা না বুঝেই করে ফেলেছিল। তাই জন্যই বোধহয় মানুষটা শেষমেশ আর কোনো পথ খুঁজে না পেয়ে কংগ্রেস থেকে রিজাইন করেছিলেন এবং তৈরি করেছিলেন নিজের দল। এবং পরবর্তীকালে আমরা দেখতে পাই যে তিনি হয়তো এটাও বুঝতে পেরেছিলেন যে ভারতবর্ষের থেকে ভারতবর্ষের স্বাধীনতা লড়াই করা সম্ভব নয়, তাই জন্যই হয়তো তাকে বাইরে যেতে হয়েছিল, বাইরে গিয়ে সশস্ত্র আন্দোলনে নিজেকে নিয়োজিত করতে হয়েছিল। তাই এর পরবর্তীকালে নেতাজি সুভাষচন্দ্র বোস কি করেছিলেন, কি আন্দোলন করতে পারেননি, কংগ্রেসে থাকলে কি ঠিক করতেন না ভুল করতেন, সেসব কথা কেউ বললে তাকে একবার এই ত্রিপুরী কংগ্রেসের ইতিহাসটা বলে দেবেন। আশা করছি তারপর থেকে তার মনের সমস্ত সংশয় দূর হয়ে যাবে। দেখুন, নেতাজি সুভাষচন্দ্র বোস গান্ধীজিকে সবসময় সম্মান করতেন, কিন্তু এই সমস্ত ঘটনা দেখার পর গান্ধীজিও যে নেতাজি সুভাষচন্দ্র বোসকে ঠিক একই রকম সম্মান এবং ভালোবাসা দিতেন বলে আমার হয়তো মনে হয় না। আপনার কি মনে হয় সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন, কারণ নেতাজি সুভাষচন্দ্র বোস
জনগণের মাধ্যমে সিলেক্টেড একজন প্রেসিডেন্ট ছিলেন, তার বিরোধিতা করা কখনোই একটা গণতান্ত্রিক পদ্ধতি হতে পারে না। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করব। যারা যারা এই ভিডিওটা দেখলেন এবং ভালো লাগলেন তারা অবশ্যই কমেন্ট করে জানাতে বলবেন না যে এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো। আজকের এই ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হবে আর একটা নতুন ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য ভালো থাকবেন এবং ভালো রাখবেন।